আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবি, উঠেছেন আপনি? অয়ন্তী চিৎকার করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনাদের কি ক্ষতি করেছি যে এভাবে আমাকে আটকে রেখেছেন? ভাবি, চুপচাপ বসে থাকেন। নিশ্চয়ই খুব ক্ষুধা পাইছে আপনার। সমস্যা নাই, খাবার আনতে গেছে, একটু পরে নিয়ে আসবে। আমার খিদে নেই, আপনি দয়া করে দরজা খুলে দিন। মাফ করবেন, পারবো না এটা করতে। অয়ন্তীর আহাজারিতে মালিকের মন গলল না। অয়ন্তী হাঁপাতে শুরু করলো, শরীর নিস্তেজ হয়ে আসছে তার। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে অয়ন্তী পিছিয়ে যায়, পিঠ গিয়ে ঠেকে দেয়ালের সাথে। অয়ন্তী দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে চোখ বন্ধ করে দুর্বল গলায় বলল, কোথায় আপনি নেতামশাই? কোথায় আছেন? আপনার অয়ন্তী যে আপনার থেকে আজ অনেক দূরে চলে এসেছে। এই আধারে ডুবে থাকা ঘর থেকে কখন নিয়ে যাবেন আপনার সাথে আমায় নেতামশাই? একটু জলদি আসুন না আমার কাছে, আমার যে খুব ভয় হচ্ছে এখানে থাকতে। বলতে বলতে অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। কি মেয়েটিকে নিয়ে কেউ একজন চলে গেছে মানে কি? যুবকটি দাঁতে দাঁত চেপে কথাটি বলল। ফোনের অপর প্রান্ত থেকে আলম বলল, হ্যাঁ বস, আমরা খাবার আনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি মানিককে মেরে মেয়েটিকে কেউ একজন নিয়ে চলে গেছে। মেয়েটিকে কেউ নিয়ে গেছে সেটা তোরা বুঝলি কিভাবে? আমরা খাবার কিনে এসে দেখি লোকটি মেয়েটিকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে দ্রুত ওখান থেকে চলে যায়। আমি পিছু নিতে চাইলেও নিতে পারিনি, কারণ আমার গাড়ির চাবিটা হারিয়ে ফেলেছিল। শোয়ারের বাচ্চা, তোরা কোনো কাজের না। আলম ভয়ে ভয়ে বলে, এখন কি করব আমরা বস? ওই মানিক মিয়া মারা গেছে? হ্যাঁ বস, মারাই গেছে। আমরা চেক করেছি, একেবারে শরীর ছেড়ে দিয়েছ। তোদের যে জিনিসটার জন্য ফোন দিয়ে সাবধান করতে চাইছিলাম, এখন সেই জিনিসটাই তোদের কাছে নেই। তার আগেই মেয়েটিকে নিয়ে কোনো এক আগন্তুক চলে গেল। ওই লোকের মুখ দেখছিস তোরা? না বস। ঠিক আছে, এই জায়গা থেকে কেটে পড়। ওই জাহিন যে কোনো সময় তোদের কাছে পৌঁছে যেতে পারে। কথাটা বলে কল কেটে দিয়ে যুবকটি মনে মনে ভাবে, যেহেতু আন্টিকে কেউ নিয়ে গেছে, তার মানে ওইটা জাহিনের শত্রুর মধ্যে কেউ হবে। বন্ধু হলে ফোন করে নিশ্চয়ই বলতো বউ কোথায় আছে তার, কিন্তু তা না করে নিজের সাথে করে নিয়ে গেছে। ভালোই হয়েছে, কিন্তু জাহিনের এই শত্রুটা আবার কে? এই লোকের আর কত শত্রু আছে এই দুনিয়াতে? বন্ধুর থেকে মনে হচ্ছে শত্রুর সংখ্যাটাই বেশি জাহিনের। আকস্মিক রাসেলের কাঁধে কেউ হাত দিতেই চমকে উঠে রাসেল পেছন ফিরে তাকায়। কাইফ অবাক হয়ে বলে, কি হলো, এভাবে চমকে গেলে কেন? না, আসলে আমি ভাবছিলাম ভাবি কোথায় থাকতে পারে। এত খোঁজার পরেও ভাবিকে কেন পাচ্ছি না। আর এমন নিরিবিলি জায়গাতে যে কেউ কাঁধে এভাবে হাত রাখলে চমকে ওঠাটা স্বাভাবিক নয় কি? কাইফ একটা ভুরু উঁচু করে বলল, ও ঠিক আছে, চলো এখান থেকে। এখানে আর লাভ নেই, অন্য জায়গাতে গিয়ে খুঁজতে হবে ভাবিকে। রাসেল হন্তদন্ত হয়ে চলে গেল। মনে হচ্ছে যেন কাইফের কাছ থেকে সে কিছু একটা লুকানোর চেষ্টা করলো। কাইফও তপ্ত নিঃশ্বাস ছেড়ে রাসেলের পেছন পেছন যেতে শুরু করলো। দিরামগঞ্জে যেই লোকদের জাহিন অয়ন্তীকে খোঁজার কাজে লাগিয়েছিল, তাদের থেকে খবর এসেছে তাদের এলাকায় কোনো কালো গাড়ি ঢুকেনি। তার মানে কিডন্যাপাররা দিরামগঞ্জে যায়নি। জাহিনের গাড়ি দিরামগঞ্জের পশ্চিম দিকের রাস্তা দিয়ে যাচ্ছে। দুটো এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু অয়ন্তী কিংবা কিডন্যাপারদের কারো কোনো চিহ্ন পায়নি। রইল আর একটা এলাকা, সেখানে গার্ডরা গিয়েছে, কিন্তু কোনো খবর আসছে না এখনো। জাহিন ড্রাইভিং সিটের পাশের সিটে বসে রয়েছে, কপালে হাত রেখে চল শক্ত করে রেখেছে। পুরো শহর জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে তার। মেয়েটাকে নিয়ে কোথায় চলে গেছে যে এত খোঁজাখুঁজির পরও সে পাচ্ছে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। নুহাশ আর চোখে জাহিনের দিকে তাকালো। কি যে হবে তার এই কল্পনা করছে সে। সকালের মধ্যে যদি অন্তিকে খুঁজে না পায়, তাহলে এই শহরের বুকে একটা ঝড় বয়ে যাবে নির্বাচনের আগেই। নুহাশ ঢোক গিলে ড্রাইভ করাতে মনোযোগ দিল। এর মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রেখে রিহান কল করেছে। ওপাশ থেকে রিহানের কথা শুনে সাথে সাথে নুহাশকে বলল, এক্ষুনি গাড়ি থামা। নুহাশ শতবাক হয়ে বলে, কিন্তু কেন ভাই? যেটা বলছি সেটা কর। নুহাশ গাড়ি থামালো। জাহিন গাড়ি থেকে নেমে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটের দরজা খুলে বলে, গাড়ি থেকে নাম আর ওখানে গিয়ে বস। নুহাশ নির্বাক হয়ে নামলো গাড়ি থেকে। জাহিন গাড়িতে উঠতে উঠতে বলে, তুই কি বসবি নাকি তোকে এখানে রেখে চলে যাব? নুহাশ দ্রুত পায়ে গিয়ে গাড়িতে উঠে বসে। জাহিন হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। নুহাশ সিট বেল্ট লাগানোর সময়টুকু পায়নি, তার আগে জাহিন গাড়ি স্টার্ট করে বসে।
নুহাস ব্যস্ত হাতে নিজের সিট বেল্ট লাগালো। ৮ ঘন্টা রাস্তা জাহিন ১২ মিনিটে পার করলো। রিহানের বলা স্থানে এসে জাহিন জোরে গাড়ি ব্রেক করলো। গাড়ির ফ্রন্ট থেকে রিভলভার বের করে জাহিন গাড়ি থেকে নামলো। নুহাস এক পল জাহিনের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে গাড়ি থেকে নেমে জাহিনের পেছন পেছন দৌড়ে যায়। জাহিনকে দেখার সাথে সাথে রিহান দৌড়ে এসে বলে, ভাইয়া, ভাবি নেই এখানে? জাহিন অবাক হয়ে রিহানের দিকে তাকায়, প্রশ্ন করলো, ছেলেগুলো কোথায়? একজনকে পেয়েছি। গাড়ির হেডলাইটের আলোতে জায়গাটা আলোকিত হয়ে আছে। জাহিন গার্ডদের পেরিয়ে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। জাহিন হাঁটু ভেঙে বসে ছেলেটার মুখোমুখি হয়ে ঠান্ডা গলায় বলে, অয়ন্তী কোথায়? কোনো কথা বলল না ছেলেটা। জাহিনের রাগ মাথায় চড়ে যাচ্ছে। বাহাত দিয়ে ছেলেটার মুখ শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, কথা বলছিস না কেন? কথা বলার জন্য কি অন্য পন্থা অবলম্বন করতে হবে নাকি? মানিকের শরীর ভেঙে আসছে। তাকে মাথায় আঘাত করা হয়নি, আকস্মিক তার ঘাড়ের ধারে কেউ যেন ইলেকট্রিক শক দিয়েছিল আর সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আর কিচ্ছু মনে নেই তার। কিন্তু আলম আর পিন্টু উত্তেজনার বশে মানিককে মৃত ভেবে ভুল করে বসে। জাহিন এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজে। নজর বোতল ভর্তি মদের উপরে পড়তে একটা বোতলের ক্যাপ খুলে মানিকের মুখে জোর করে ভরে দেয়। মানিকের শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম যেন। হাত বাঁধা থাকার কারণে চাইলেও জাহিনকে সরিয়ে দিতে পারছে না। সবাই নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে জাহিনের হিংস্র রূপটা দেখছে। জাহিনের এমন রূপ তারা আগে কখনো দেখেনি, এটাই প্রথম। জাহিন অর্ধেকের বেশি মদ মানিককে জোর করে খাইয়ে দিয়ে মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এবার বল, অয়ন্তী কোথায়? কোথায় সরিয়ে ফেলেছিস জয়ন্তীকে? মানিক কাশতে শুরু করলো। মনে হচ্ছে যেন মৃত্যুর দুয়ার থেকে সেই মুহূর্তে বেঁচে ফিরল। মানিক হাঁপাতে হাঁপাতে বলল, বিশ্বাস করুন, আমি জানি না। তুই জানিস না তাহলে কে জানে? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমার ঘরে হঠাৎ করে কেউ ইলেকট্রিক শক দেয় আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছে কিচ্ছু জানি না। তোর দলের আর লোক কোথায়? আমি জানি না। ওরা খাবার আনতে গিয়েছিল। ওদের সাথে কি হয়েছে কিচ্ছু জানি না আমি। জাহিন কণ্ঠে তেজ এনে বলল, জানিস না? ঠিক আছে, বলতে হবে না তোকে এই মুহূর্তে। তবে তোর মুখ থেকে আমি সব কথা বের করে ছাড়বো। জাহিন মানিককে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে সোজা পড়া বাড়িটার ভেতরে ঢুকে। ঘরের এক কোণে দুটো লাল গোলাপ পড়ে রয়েছে অযত্নে। জাহিন বুঝতে পারল ফুল দুটো আন্টির খোপায় গুজে দেওয়া সেই ফুলগুলা। জাহিন ধীর পায়ে এগিয়ে গিয়ে নেতিয়ে যাওয়া ফুলগুলা হাতে তুলে নেয়। আর একটু আগে যদি সে এসে পৌঁছে যেত তাহলে হয়তো আন্টিকে পেয়ে যেত। এত কাছে এসে আন্টিকে সে হারিয়ে ফেললো পুনরায়। কিন্তু এবার কে অয়ন্তীকে এখান থেকে নিয়ে গেল? এই নতুন শত্রুটা আবার কে? মানিকের কথা শুনে মনে হলো সে সত্য কথা বলছে। মাথা কাজ করছে না তার। ঘটনাটা যেন জটিলতায় পরিণত হচ্ছে। এখন কোন পথে যাবে সে আগে তাও সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটা চিহ্নিত করতে পেরেছিল। এবার কি করবে? এর মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন করে দেখে সিম কোম্পানির অফিস থেকে কল এসেছে। জাহিনের আগে চল শক্ত হয়ে এলো। আজ এই ফোনটার জন্য সমস্ত কিছু হয়েছে। প্রচণ্ড রেগে চিৎকার করে ফোনটা হাঁচার মারল ফ্লোরে। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফোনটা। জাহিনের চিৎকার আর কিছু ভাঙ্গার শব্দ শুনে নুহাস আর রিহান ভেতরে ঢুকে এসব দেখে কিছু বলল না। কি বলবে তারা? কিছু বলার নেই তাদের। জাহিন হুঙ্কার ছেড়ে বলল, ওই খলিল তালুকদারকে ছাড়বো না আজকে। আমি ওর লাশ ফেলবো আজকে, তারপর জঙ্গলি কুকুরের খাদ্য বানাবো। কথাটা বলে জাহিন বেরিয়ে পড়ে। নুহাস আর রিহান একে অন্যের মুখের দিকে তাকিয়ে দৌড়ে বেরিয়ে জাহিনকে আটকিয়ে রিহান বলে, ভাইয়া, তুমি আমার কথাটা শুনো, মাথাটা একটু ঠান্ডা করো। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, আমার সামনে থেকে সর রিহান, না হলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো আমি। নুহাস বলল, ভাই, আর কদিন পর নির্বাচন। এখন যদি তুমি ওই খলিল তালুকদারের বাড়িতে গিয়ে হামলা করো, বুঝতে পারছো ঘটনা কোন দিকে মোড় নিবে? জাহিন চিৎকার করে বলে ওঠে, আমার বউকে কিডন্যাপ করা হয়েছে নুহাস, এখন আমাকে ওই নির্বাচন নিয়ে ভাবতে বলছিস তুই? ঠিক আছে, ভেবো না, কিন্তু এটা ভেবে দেখো খলিল তালুকদারের বাড়িতে গিয়ে ভাবে হামলা করলে তোমার নামে পুলিশ কেস হতে পারে। পরে কি করে তুমি ভাবি খুঁজে বের করবে? একটু ঠান্ডা হও তুমি, সব ঠিক হয়ে যাবে। জাহিন নুহাসের কথা শুনে হাঁটু ভেঙে মাটিতে ধপ করে বসে পড়ে। নিজেকে বড্ড অসহায় লাগছে, ঠিক যেমন 5 বছর আগে লেগেছিল তেমনটা। এটার জন্য সে নিজের জীবনে কাউকে আনতে চায়নি,
কিন্তু ভাগ্যের ফেরে তার জীবনে একজন মানুষ এসেছিল। সেই মানুষটা আজ তার থেকে দূরে, কতটা দূরে আছে মানুষটা। অজান্তেই জাহিনের দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা নোনা জল। সবাই বিস্মিত নজরে তাকিয়ে আছে জাহিনের দিকে। জাহিনকে এভাবে ভেঙে পড়তে দেখে সকলের বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু সকলের ভিড়ে একজনের ঠোঁটের কোণে ফুটে আছে পৈশাচিক হাসি, যেই হাসিটা সবার অগোচরে রয়ে গেছে। অয়ন্তী চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে রেখেছে সিটের উপরে। চেহারা শুকিয়ে গেছে তার এই কয়েক ঘন্টায়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তার পাশে ড্রাইভিং সিটে একজন যুবক বসে রয়েছে, আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে নেই কোনো কামুকতা, আছে শুধু এক আকাশ সমান ভালোবাসা, যে ভালোবাসা একজন পুরুষ সযত্নে তুলে রাখে মনের মাঝে তার একান্ত নারীটির জন্য। যুবকটি হাত বাড়িয়ে আন্টির এলোমেলো চুলগুলো কানের সাইডে গুজে দিয়ে মোলায়েম গলায় বলে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না অয়ন্তী, কেউ না। সব সময় তোমার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। অয়ন্তী ধীরে ধীরে চোখ মেলে তাকায়, চোখ ঘুরিয়ে নিজের আশেপাশের জায়গাটা দেখে নিল। নিজের অবস্থান যখন টের পেল তখন এক প্রকার লাফিয়ে উঠে বসলো। পুরো গাড়িতে সে একা, তার ঘুমাতে যাতে অসুবিধা না হয় তার জন্য গাড়ির সিটটা পর্যন্ত হেলিয়ে দেওয়া। নিজের গায়ের দিকে তাকালে দেখে ছেলেদের শীতের জ্যাকেট তার গায়ে। অয়ন্তী এসব দেখে মনে মনে ভাবে কিডন্যাপাররা কি এত ভালো হয়? কিন্তু তারা কোথায়? তাকে এখানে রেখে কোথায় গেল? আর সে তো ওই পুরনো বাড়িতে ছিল, তাহলে এখানে আসলো কি করে? কিডন্যাপাররা কি তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে? অয়ন্তী আটকে ওঠে, এই সুযোগ তাকে পালাতে হবে এই কিডন্যাপারদের হাত থেকে। অয়ন্তী গাড়ির বাইরে তাকায়, দেখতে পায় একটা রেস্টুরেন্ট। নিশ্চয়ই কিডন্যাপাররা খেতে এসেছে এখানে। অয়ন্তী ঢোক গেলে ভয়ে ভয়ে গাড়ির দরজা ধাক্কা দিল, কিন্তু খুলল না। অয়ন্তী যে ভয়টা পেয়েছিল সেটাই হলো, গাড়ি লক করে দিয়ে গেছে। অয়ন্তী পুনরায় জোর কাটিয়ে ধাক্কা দিল, সাথে সাথে দরজা খুলে যায়। অয়ন্তীর অধর কোণে ফুটে উঠে বিশ্ব জয় করার হাসি, কিন্তু ভয় লাগছে খুব। পরক্ষণে অয়ন্তী নিজের মনকে শক্ত করলো, এই ভয়কেই জয় করতে হবে তাকে আজ। নিশ্চয়ই জাহিন তাকে না পেয়ে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক। জাহিনের কাছে তাকে পৌঁছাতে হবে যে করেই হোক। অয়ন্তী নিজেকে তটস্থ করে গাড়ি থেকে খালি পায়ে ধীরে ধীরে নামে সে। গাড়ি থেকে নামতেই দমকা এক শীতল হাওয়া এসে তার গায়ে বাড়ি খায়। অয়ন্তীর সারা শরীর মুহূর্তের মাঝে শীতল হয়ে যায়। খালি পায়ের উষ্ণ কাপড় ছাড়া বাইরে থাকলে সে ঠান্ডায় জমে যাবে, সেটা সে নিশ্চিত। অয়ন্তী কোনো উপায় না পেয়ে পুনরায় জ্যাকেটটা নিচের গায়ে জড়িয়ে নেয়। জ্যাকেট থেকে সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খায় অয়ন্তীর নাকে। এত সুন্দর ঘ্রাণ মিশে থাকে কিডন্যাপারদের পোশাকে বুঝি? অয়ন্তী তো ভেবেছিল সিগারেট আর মদের বিচ্ছিরি গন্ধ থাকবে। অয়ন্তী এসব উদ্ভট চিন্তাভাবনা বাদ দিয়ে দু চোখ যেদিকে যায় সেদিকেই খালি পায়ে দৌড়াতে শুরু করলো। খালি পায়ে দৌড়াতে দৌড়াতে অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছে সে, কিন্তু আর এগোতে পারছে না। পায়ের পাতা বরফের ন্যায় জমে গেছে, ভেঙে আসছে শরীর। ইচ্ছে করছে এই রাস্তার মাঝে শুয়ে পড়তে। অয়ন্তী রুদ্ধশ্বাস ফেলে চারপাশ নজর বুলালো। সম্পূর্ণ খালি রাস্তার মাঝে মাঝে হাতে গোনা কয়েকটা হলুদ রঙের ট্রাক যাচ্ছে। শীতের কারণে দোকানপাট সব বন্ধ করে দোকানদাররা চলে গেছে। অয়ন্তীর নজর পড়ে অদূরে একটা দোকান খোলা আছে, তার লাইট এসে পড়েছে রাস্তায়, তাকে সেখানেই সাহায্য চাইতে হবে। অয়ন্তী খালি পায়ে আবারও দৌড়াতে শুরু করলো, কিন্তু মনে হচ্ছে যেন সে খুব ধীর গতিতে চলছে। অয়ন্তী হাঁপাতে হাঁপাতে এসে দোকানদারটার সামনে দাঁড়ালো। সম্পূর্ণ দোকান খালি, কয়েকটা চেয়ার টেবিল রাখা আছে, কেউ নেই। কিন্তু যেহেতু দোকান খোলা তার মানে ভেতরে কেউ না কেউ থাকতে পারে। অয়ন্তী ঢোক গেলে ভাঙ্গা গলায় ডাক দিল, কেউ আছেন? কিছুক্ষণ ডাকাডাকির পর এক মধ্যবয়স্ক এক লোক বেরিয়ে আসলো। অয়ন্তী লোকটিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। লোকটি অয়ন্তীর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলে, কে তুমি মা? অয়ন্তী হাঁপাতে হাঁপাতে লোক বলল, আমাকে কয়েকজন গুন্ডা তাড়া করেছে, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন? লোকটি কিয়ৎক্ষণ চুপ থেকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, তুমি ভেতরে এসো মা। অয়ন্তী দোকানের ভিতরে ঢুকলো। লোকটি একটি চেয়ার টেনে বলে, তুমি এখানে বসো। অয়ন্তী চেয়ারে বসলো। শরীরের একটুখানিও শক্তি পাচ্ছে না, খুব খিদে পেয়েছে তার। অয়ন্তী ধীর গলায় বলল, এক গ্লাস পানি দেবেন? লোকটি টেবিলের উপরে থাকা জগ থেকে এক গ্লাস পানি দিল। অয়ন্তী একটানে পানি ভর্তি গ্লাসটা শেষ করে বলে, ফোন আছে আপনার? লোকটি ভারাক্রান্ত গলায় বলল, না মা, আমার কাছে ফোন নেই, তবে আমার ছেলের কাছে আছে। তুমি একটু বসো, ও একটু বাইরে গেছে, ও আসলেই ওর ফোন দিয়ে তোমার পরিবারকে কল করতে পারবে। আচ্ছা। লোকটি অয়ন্তীকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, এ কি, তোমার পা তো খালি, দাঁড়াও তোমাকে এক জোড়ো জুতো দিচ্ছি। লোকটি একজোড়া জুতো এনে দিল। অয়ন্তীও চুপচাপ পায়ে পড়ে নেয়। লোকটি বিনয়ের স্বরে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্ষুধার্ত, কিছু খাবে, দিব?
আন্টি পিট পিট চোখে লোকটির পানে তাকায়। আন্টি চাউনি দেখে লোকটি আমতা আমতা করে বলে, না মানে আমাদের দোকানে তো সবাই খেতে আসে, তাই কম বেশি খাবার বাকি থাকে, তাই বলছিলাম। আন্টি জোরে শ্বাস ফেলে বলে, আচ্ছা। লোকটির চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে এলো। ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। লোকটি চলে গেল। অয়ন্তী একা বসে রইল। চোখ দুটো খুব জ্বালা করছে তার। একটু পানির ঝাপটা দেওয়া দরকার। অয়ন্তী দোকানটার আশেপাশে নজর পুরালো। কিছুটা দূরে একটা বেসিন দেখতে পায়। অয়ন্তী উঠে বেসিনের দিকে অগ্রসর হয়। দোকানের লোকটি রান্নাঘরে এসে নিজের পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা বাটন ফোন বের করে কাউকে কল করলো। ফোনের অপসর লোকটি কল ধরতে খুশি খুশি গলায় বলে, একটা পাখি পেয়েছি, পাখি নিচ থেকে এসেছে আমার দোকানে। অপর পাশের লোকটি কিছু একটা বলাতে লোকটি বলে উঠল, আরে গুন্ডারা তাড়া করেছে মেয়েটাকে, তাই আমার এখানে আশ্রয় নিতে এসেছে। পাখিটাকে পানি খাইয়েছি, এবার একটু দানা খাওয়াবো, আর দানার সাথে একটু ঘুমের ওষুধ মিশিয়ে দেব, তাহলেই পাখিটা ঘুমিয়ে যাবে। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। পাখিটা খাবারের জন্য অপেক্ষা করছে। লোকটি এক প্লেট খাবার নিয়ে রান্নাঘর থেকে এসে দেখে মেয়েটি নেই। মেয়েটি কোথায় গেল? পালিয়ে গেল? তার কথা কি কোনোভাবে মেয়েটি শুনে ফেলেছে? লোকটি খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে বাইরে বের হয়। কোনো দিকে গেছে মেয়েটি। লোকটি নিজেকে নিজেই চড়াতে ইচ্ছে করছে। ফোনটা এখন কেন করতে গিয়েছে? একটু পরে করলে কি হতো? তাহলে তো পাখিটাকে এভাবে হারাতে হয় না। কিন্তু মেয়েটা যদি কাউকে কিছু বলে তাহলে কি হবে? আন্টি হাঁপাতে হাঁপাতে হাঁটু ভেঙে রাস্তার কিনারে বসে পড়ে ডুকরে কেঁদে ওঠে। কানের মাঝে এখনো লোকটির বলা কথাগুলো বেজে যাচ্ছে। দুনিয়াতে মেয়েদের কোথাও নিরাপত্তা নেই। চারিদিকে ভালো মানুষের মুখোশের আড়ালে একটা ভয়ঙ্কর সত্তা লুকিয়ে আছে। মুখে মেয়েটিকে মা ডেকেও সেই মেয়েটি সর্বনাশ করে দেয় এই ভয়ঙ্কর প্রকৃতির লোকগুলা। অয়ন্তী কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। বড্ড অসহায় লাগছে নিজেকে। কোথায় আছে সেটাও বুঝতে পারছে না। এখন যে কারো কাছে সাহায্য চাইবে, এই সাহায্যটা চাইতেও ভয় লাগছে তার। যদি আবারও বিপদে পড়তে হয় তখন? কিছুক্ষণ আগে এক বিপদের হাত থেকে কোনো মতে বেঁচে ফিরেছে সে। আর কোনো বিপদে পড়তে চায় না সে। অয়ন্তী ভাঙ্গা গলায় বলতে শুরু করলো, কোথায় আছেন নেতামশাই আপনি? এতটা সময় লাগতেছে কেন আমাকে খুঁজে বের করতে? একটু জলদি আসুন না, আপনার অয়ন্তী যে আর পারছে না এই ধকল সামলাতে। যুবকটা হাতে করে খাবারের প্যাকেট নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলতে হতবাক হয়ে যায়। হাত থেকে খাবারের প্যাকেটটা শব্দ করে নিচে পড়ে যায়। গাড়িতে অয়ন্তী নেই। অয়ন্তী কোথায় গেছে? যুবকটি পাগলের মতো সব জায়গায় খুঁজতে শুরু করলো। আশেপাশে যত দোকান ছিল সব দোকানে ঢুকে ফোনে থাকা অয়ন্তীর ছবি দেখিয়ে বলে, মেয়েটিকে দেখেছেন? যুবকটি যতগুলো মানুষকে পেয়েছে সবাইকে অয়ন্তীর ছবি দেখিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু কেউ দেখেনি অয়ন্তীকে। যুবকটি আশাহত হয়ে ফিরে এলো নিজের গাড়ির কাছে। রেগে গিয়ে নিজের গাড়িতে আঘাত করে চিৎকার করে উঠে পাগলের মতো বলতে থাকে, একটু পেশেন্ট ধরে রাখতে পারলে না অয়ন্ত? তুমি জেগে যখন গিয়েছিলে তখন পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমি তো তোমাকে তোমার নিজ ঠিকানায় পৌঁছে দিতাম, কিন্তু তুমি চলে গেলে। এখন যদি তুমি কোনো বিপদে পড়ো তো? যুবকটির কথা বলে পুনরায় উম্মাদের মতো চুল টেনে বলল, না না না, তোমাকে আমি কোনো বিপদে পড়তে দেব না। তার আগেই তোমাকে খুঁজে বের করব। যুবকটি পুনরায় রেস্টুরেন্টে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে অয়ন্তী কোন রাস্তা দিয়ে গেছে। যুবকটি গাড়িতে বসে বিপজ্জনকভাবে গাড়ি ইউটার্ন করে অয়ন্তী যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। জাহিন স্থির হয়ে গাড়িতে বসে রয়েছে। বাঁ হাতের কোনোই গাড়ির জানালায় ঠেকিয়ে রেখে কপালে হাতের 5 আঙ্গুল রেখে শান্ত চোখে বাইরে তাকিয়ে আছে। চোয়াল শক্ত করে রেখেছে। পাশের ড্রাইভিং সিটে নুহাস বসে রয়েছে। আর চোখে জাহিনের দিকে একবার তাকিয়ে সামনের দিকে তাকায়। জাহিনের মনে এই মুহূর্তে এখন কি চলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। অয়ন্তীকে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেললো। এখন কোথায় খুঁজে বেড়াবে অয়ন্তীকে এই রাতের অন্ধকারে? বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বারবার দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিচ্ছে। জাহিন মাথাটা সিটের উপর হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। পরক্ষণে কিছু একটা মনে করে জাহিন শটান মাথাটা সোজা করে বসে অধৈর্য গলায় বলল, গাড়ি থামা নুহাস। নুহাস বিস্মিত হয়ে বলে, মানে? জাহিন নুহাসের দিকে রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এক কথা কতবার বলতে হবে তোকে? নুহাস শুকনো ঢোক গিলে গাড়ি থামলো। জাহিন দ্রুত হাতে গাড়ির দরজা খুলে পেছনে ফেলে রাখে আসা রাস্তায় দৌড়াতে শুরু করলো।
জাহিনের পেছন পেছন নুহাশ আর রিহানও যায়। সে দেখেছে, সে স্পষ্ট দেখেছে রাস্তার পাশে কাউকে বসে থাকতে। জাহিন কিছু দূরে এসে থেমে যায়। তার কিছু দূরে বসে রয়েছে অয়ন্তী বিধ্বস্ত অবস্থায়। শরীর ঝাঁকি দিয়ে উঠল জাহিনের এই দৃশ্য দেখে। সত্যি কি এটা অয়ন্তী নাকি তার চোখের ভুল? জাহিন ভয় পাচ্ছে, ভীষণ রকমের ভয় পাচ্ছে। এটা যদি তার মনের ভ্রম হয় তাহলে তার চোখের সামনে থেকে অয়ন্তী মিলিয়ে যাবে। মিলিয়ে গেলে অয়ন্তীকে এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাবে না। জাহিন ঢোক গিলে ধীর গলায় বলল, অয়ন্তী। অয়ন্তী ফুফানো থামিয়ে মাথা তুলে তাকায়। তার থেকে কিছুটা দূরে জাহিন দাঁড়িয়ে আছে। রাস্তার স্ট্রিট লাইটের হলদে আলোতে ভেসে উঠল বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে থাকা জাহিনের চেহারা। অয়ন্তী নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি জাহিন নাকি তার কল্পনা? অয়ন্তী সহসা বলে ওঠে, নেতামশাই। জাহিনের পেছনে সে রিহান, নুহাশ আরো অনেকেই থামে। জাহিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। না, তার মনের ভুল নয়। এটা সত্যি তার অয়ন্তী। তার সামনে রয়েছে এই মুহূর্তে। জাহিন প্রাণ ভরে শ্বাস নিয়ে পাগলের মতো ছুটে অয়ন্তীর কাছে আসে। হাঁটু ভাঁজ করে অয়ন্তীর সামনে বসলো। শক্ত করে জড়িয়ে ধরলো নিজের পেশিবহুল শক্ত দুটো হাত দিয়ে অয়ন্তীকে। অজান্তে গড়িয়ে পড়লো দু চোখ দিয়ে অশ্রুকণা। হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো বউয়ের দুগালে কপালে চুমু খেতে শুরু করলো অশ্রুসিক্ত নয়নজোড়া বন্ধ করে। অয়ন্তী হাঁপাচ্ছে, খুব জোরে হাঁপাচ্ছে। রিহান, নুহাশ আর সকলে জাহিন আর অয়ন্তীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। জাহিন থামে নিজের দুহাত বউয়ের দুগালে রেখে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। জাহিনের চোখের নোনা জল অয়ন্তীর গালে গিয়ে পড়ে। অয়ন্তী চোখ মেলে তাকায়। জাহিন কান্না করছে, তার জন্য কান্না করছে। জাহিন ব্যাকুল হয়ে বলতে শুরু করলো, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম হারিয়ে ফেলেছি আপনাকে সারা জীবনের জন্য। অয়ন্তী নিশ্চুপ হয়ে দেখে যাচ্ছে জাহিনকে। জাহিনের এই চোখের জল তাকে কষ্ট দিচ্ছে না, বরং একটা অদ্ভুত প্রশান্তি দিচ্ছে মনের গহীনে লুকিয়ে থাকা কোঠরিতে। অয়ন্তী জাহিনের চোখের কোণায় জমে থাকা নোনা জল ছুঁয়ে দিয়ে আবেগী গলায় বলে, পুরুষদের এভাবে কাঁদতে নেই নেতামশাই। জাহিন এবার অয়ন্তীর পিঠের উপরে হাত রেখে নিজের কোলে এনে বসায়। অয়ন্তীর ঠান্ডা শরীরটা জাহিনের শরীরের উত্তাপ পেয়ে নেতিয়ে পড়ে। অয়ন্তীর এলোমেলো হয়ে থাকা চুল সরিয়ে দিয়ে জাহিন ভীত গলায় বলে, মাঝে মাঝে পুরুষদের কাঁদতে হয়। অয়ন্তী হাসে বলল, তাই বুঝি? জাহিন বাচ্চাদের মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। অয়ন্তী নিস্তেজ হয়ে যাওয়া গলায় বলে, কেন কাঁদতে হয় পুরুষদের? জাহিনের থেমে থেমে বলে, চোখের ময়লা যাতে পরিষ্কার হয় তার জন্য। অয়ন্তী মুস্কি হেসে দুপাশে মাথা নাড়িয়ে বলে, আমার জন্য কাঁদছিলেন না? না। সত্যি? জাহিন মাথা ঝাঁকায়। অয়ন্তীর শরীর ভেঙে আসছে, হাত পা অসাড় হয়ে আসছে, নিজেকে আর ধরে রাখতে পারছে না, চোখ অন্ধকার হয়ে আসছে। ক্ষীণ গলায় কিছু একটা বলে অয়ন্তীর সাথে সাথে জাহিনের বুকের মাঝে ঢলে পড়ে। জাহিনের রুহ কেঁপে ওঠে। ভয়ার্ত গলায় অয়ন্তীর গালে হাত রেখে বলে, অয়ন্তী, এই অয়ন্তী, কি হলো? নুহাশ চেঁচিয়ে বলে, ভাই, ভাবিকে বাড়িতে নিয়ে যেতে হবে জলদি। জাহিন অয়ন্তীকে পাঁজর কোলে তুলে নিয়ে বলতে থাকে, কিচ্ছু হবে না আপনার অয়ন্তী, কিচ্ছু হবে। জাহিন অয়ন্তী গাড়িতে নিয়ে উঠে বসে অয়ন্তীর শীতল আর নিস্তেজ হয়ে যাওয়া শরীরটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বসে রইল। গাড়ি চলতে শুরু করলো আবার। উদ্দেশ্য শেখ বাড়ির পথে। একজোড়া চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জাহিনের চলন্ত গাড়ির দিকে। জাহিনের গাড়িটা যখন কুয়াশার মাঝে মিলিয়ে গেল, যুবকটি মাথার নিচু করে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। তার অয়ন্তী ঠিক মানুষের হাতে পড়ে গেছে, তার আর চিন্তা রইল না। সে পাশে নেই তো কি হয়েছে, তার পরিহিত জ্যাকেটটা তো তার ভালোবাসার মানুষটার গায়ে লেপ্টে রয়েছে, এটাই অনেক। যুবকটি নিজের ডান হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে শক্ত করে চেপে ধরল। এখনো মনে হচ্ছে যেন অয়ন্তীর মাথাটা তার বুকের সাথে গেঁথে রয়েছে। যখন এখানটায় অয়ন্তীর মাথাটা ছিল তখন কতটা প্রশান্তি লাগছিল মনের ভেতরে, সেটা বলে প্রকাশ করতে পারবে না। যুবকটি সিটের মাঝে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মৃদু গলায় বলে, আমায় কি তুমি ভুলে গেছো অয়ন্তী? একেবারের জন্য কি তোমার মনে পড়ে না এই অধম মানুষটির কথা? কথাটা বলে তার ছেলে সুরে হেসে বলে, হয়তো পরে আবার নাও পড়তে পারে। খুব জলদি আমাদের দেখা হবে অয়ন্তী, খুব জলদি। তখন তুমি কোনো প্রতিক্রিয়া করো আমায়, দেখো সেটা দেখার জন্য আমি প্রহর গুণা শুরু করলাম এই মুহূর্ত থেকে। শীতের রাত, কনকনে ঠান্ডা, চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 12:30। মাঝে মাঝে শীতে জর্জরিত হয়ে কাছে পিঠে থাকা কুকুরগুলো আর্তনাদ করে উঠছে এই প্রকাণ্ড শীতের মাঝে নিজেকে একটু উষ্ণ করার জন্য। জাহিন ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, দেয়ালে হেলান দিয়ে। ভেজা চুলগুলো পুরো কপাল জুড়ে পড়ে রয়েছে। একটু আগেই শাওয়ার নিয়ে বের হয়েছে সে। পরনে ফুল স্লিভ টি শার্ট আর ট্রাউজার।
বাঁ হাতটা পেটের উপরে রেখে তাতে ডান হাতের কোণয় রেখে তর্জনী আর বৃদ্ধ আঙ্গুল ঠোঁটের উপর ঠেকিয়ে এক নজরে আধশোয়া হয়ে থাকা অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। অয়ন্তী দুধ খাওয়ার ফাঁকে চোখ তুলে জাহিনের দিকে তাকায়। জাহিন সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে নজর সরিয়ে নেয়। অয়ন্তী কুসুম গরম দুধ ভর্তি পুরো গ্লাসটা শেষ করলো। জোহরা বেগম দুধের গ্লাসটা বাঁ হাতে নিয়ে অয়ন্তীর মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম মমতা ভরা কণ্ঠে বলে, অনেক ধকল গেছে শরীরের ওপর দিয়ে, এবার চুপটি করে ঘুমাও। অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জোহরা বেগম বসা থেকে উঠে দাঁড়াতেই ঘরে থাকা সকলে এক এক করে বেরিয়ে যেতে শুরু করলো। জোহরা বেগম ছেলের কাছে এসে বলেন, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, আর আজ যা হয়েছে সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জাহিনের মাকে খুব বলতে ইচ্ছে করছে, সব ভালো কি আল্লাহ আমার কপালেই লিখে রেখেছেন নাকি? যদি লিখে রাখেন তাহলে এই ভালো কাজগুলো লেখার দরকার নেই, এর যে খারাপ কিছু লিখে দেখ। কিন্তু জাহিনের মনের কথা মনে রেখেই ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়। জোহরা বেগম চলে যান। পুরো রুম খালি, শুধু রয়ে গেল দুজন মানবী। জহিন চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অয়ন্তীর দিকে তাকালে দেখে অয়ন্তী মায়াভরা চোখে তাকিয়ে আছে তার দিকে। এই চাউনি তাকে বড্ড বেসামাল করে তুলে বুকের ধুকপুকানিটা যেন একটু বেশি মাত্রায় বেড়ে যায়। জাহিন ধীর পায়ে হেঁটে সুইচ বোর্ডে টিপে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে দরজার সিটকানি লাগিয়ে দেয়। অয়ন্তী কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়িয়ে আচ্ছ অবস্থায় বসে রইল। অয়ন্তী শুকনো ঢোক গিলল। এখনো চোখের সামনে জীবন্ত হয়ে জাহিনের কথা দৃশ্যগুলো ভাসছে। কতটা ব্যাকুল হয়ে তার সারা মুখ মণ্ডলে নিজের উষ্ণ নরম ঠোঁটে ছোঁয়া দিয়েছিল। মনে হচ্ছে যেন এই ছোঁয়াগুলো এখনো তার গায়ে মেখে আছে। অয়ন্তী মনে মনে ভাবছে, ভালোই হয়েছে সে কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হওয়ার কারণেই তো আজ অন্য এক জাহিনকে দেখতে পেয়েছে। এই জাহিনের চোখ ছিল তাকে হারানোর ভয়। জাহিন বেডে বসে কিয়ৎক্ষণ চুপ করে থেকে মৃদু আলোয় অয়ন্তীর মুখের দিকে ফিরে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, এখন ঠিক লাগছে শরীরটা? খারাপ লাগছে না তো? অয়ন্তীর মুখে রাও নেই। সে শান্ত চোখে তাকিয়ে রইল স্বামীর পানে। অয়ন্তীর এমন চাউনি দেখে জাহিন আতকে উঠে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে বুঝি? জাহিন অয়ন্তীর দিকে এগিয়ে এসে অয়ন্তীর কপালে গলায় হাত রেখে চেক করে নরম গলায় বলল, জ্বর তো নেই তাহলে? অয়ন্তী আকস্মিক জাহিনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে পাগলের মতো বলতে লাগলো, কিছু হয়নি আমার নেতামশাই, কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। জাহিন একদমই প্রস্তুত ছিল অয়ন্তীর এমন কিছু একটা করবে বলে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরার কারণে জাহিনের শরীর কিছু হেলে পড়ে। জাহিন ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে অয়ন্তীর বাহুর উপরে এক হাত রাখে। অয়ন্তী স্বামীর বুকে মাথা রেখে নিজেকে আরো গুটিয়ে নিয়ে জাহিনের টি শার্টে আঁকড়ে ধরে ক্ষীণ গলায় বলল, আমায় খুঁজে পেতে আপনি খুব দেরি করে ফেলেছেন নেতামশাই। জানেন কতটা অপেক্ষায় ছিলাম আপনার। জাহিন চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে দৃঢ় কণ্ঠে বলল, সরি, আর দেরি হবে না, এবার থেকে আরো আগে আপনার কাছে পৌঁছে যাব। কথাটা বলে থেমে গিয়ে আবারও বলে, না, এমনটা আর হতেই দিব না, আর কাউকে ছুঁতে দিব না আপনাকে। অয়ন্তী মৃদু হেসে মাথা তুলে জাহিনের দিকে তাকিয়ে আবদার করে বলে, একটা গান শোনাবেন নেতামশাই? জাহিন ভুরু কুঁচকে বলে, গান এই সময়ে? গান গাইতে বুঝি নির্দিষ্ট সময় লাগে? না, তা লাগে না, কিন্তু আমি ভালো গান গাইতে পারি না। যেমনই পারুন। জাহিন কিছু একটা ভেবে বলে, আমি গান গাইলে কি দেবেন আপনি আমায় এর পরিবর্তে? আপনি যা চাইবেন তাই দিব। যা চাইবো তাই দিবেন? অয়ন্তী মাথা উপর নিচ করে। জাহিন মুস্কি হেসে বলে, থাক, এখন কিছু চাইবো না। এখন আপনি নিজ থেকে না হয় আমায় কিছু দিয়েন, পরের বার না হয় আমি চেয়ে নিব। ঠিক আছে, তাহলে শুরু করুন। কি শুরু করব? ওমা, গান গাওয়া? অয়ন্তী কথাটা বলে জাহিনের বুকে মাথা রাখে। জাহিন ঢোক গিলে গলা খাকারে দিয়ে গাইতে শুরু করলো। প্রগাঢ় তার গলার স্বর। নীরব নিস্তব্ধ কক্ষে যেন চারিদিক থেকে জাহিনের গভীর কণ্ঠের প্রতিধ্বনি হতে সুর করলো, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই। ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকেই ছুতে চাই। আমি কেন বারবার প্রেমে
পরে যাই। এই জনমে পাই বা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। জাহিন পুরো গানটা গেয়ে থামে। অয়ন্তী চোখ বন্ধ করে গানটা অনুভব করলো। নাম না জানা এক শীতল শিহরণ বয়ে গেল মনের মাঝে। মুখের ওঠানামা বেড়ে গেছে। জাহিন অয়ন্তীর কোনো সারা শব্দ না পেয়ে ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই জাহিন অয়ন্তীর বাহু ধরে নিজের বুকের উপর থেকে সরাতে নিবে। সাথে সাথে অয়ন্তী জাহিনের ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে বলে, আমি ঘুমাইনি নেতামশাই। জাহিন অয়ন্তীকে নিজের বুক থেকে সরাতে গিয়েও সরালো না। আস্তে করে প্রশ্ন করলো, খুশি এবার? অয়ন্তী মাথা নাড়ায়। জাহিন নরম গলায় বলল, তাহলে ঘুমান, এখন অনেক রাত হয়েছে। কিন্তু অয়ন্তী জাহিনকে চমকে দিয়ে দুহাত দিয়ে জাহিনের পিঠ শক্ত করে আঁকড়ে ধরল। জাহিন বড্ড অবাক হয়। অয়ন্তীর আচরণ অদ্ভুত লাগছে তার কাছে। অয়ন্তী ক্ষীণ গলায় বলল, চোখ বন্ধ করুন তো একটু নেতামশাই। জাহিন হতবাক হয়ে বলল, কেন? করুন না, এত প্রশ্ন করেন কেন? জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। অয়ন্তী আস্তে আস্তে জাহিনের বুকে থেকে মাথা তুলে জাহিনের মুখের দিকে তাকায়। চোখ বন্ধরত জাহিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। গালু ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, ডান কানের একটু সাইডে মস্ত বড় একটা কালো তিল। এই তিলটা যেন একটু বেশি সুন্দর, কিন্তু দাড়ির আড়ালে লুকিয়ে থাকার কারণে সৌন্দর্যটা ঠেকে থাকে। নিঃসন্দেহে লোকটি সুদর্শনের খাতায় নাম লেখাতে পারবে অবলীলায়। অয়ন্তী হাসে। তার বর এত সুন্দর, ইস, আগে কেন খেয়াল করেনি সে? বড্ড আফসোস হচ্ছে এখন তার। অবশ্য খেয়াল করবেই বা কি করে, এভাবে দেখার সুযোগ তো হয়নি। জাহিন চোখ বন্ধ অবস্থায় ভরাট কণ্ঠে বলে ওঠে, কি করছেন আপনি অয়ন্তী?